নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরপর দুটো দিন বাজার উঠল এবং তার সঙ্গে একটা সুখবরও রয়েছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা যে লাগাতার কন্টিনিউয়াসলি তারা শেয়ার বিক্রি করে চলে যাচ্ছিলেন, বিগত দুদিনে তারা কিন্তু ভারতীয় শেয়ার বাজারে নেট বায়াস ছিলেন। অর্থাৎ 28শে জুলাই তারা প্রায় 755 কোটি টাকার শেয়ার কিনেছেন এবং 29শে জুলাই তারা 2981.87 কোটি টাকার শেয়ার কিনেছেন। এবং কারণটা সহজেই অনুমেয়। এর আগে বেশ কয়েকটা এপিসোড আগে আমি আলোচনা করেছিলাম যে দেখুন, এফআইআইসরা বড় ভুল করে চলেছে এবং তারা সেই সমস্ত মার্কেটে গিয়ে বিনিয়োগ করছে যে মার্কেটগুলো অত্যন্ত হাই বিটা মার্কেট এবং এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ দেখাচ্ছিল। বিগতকাল আমি আলোচনা করে দেখালাম যে তিনটে বাজার এশীয় বাজারকে আউটপারফর্ম করছিল, দুর্দান্ত রিটার্ন দিচ্ছিল, গোটা বিশ্ব বাজারে সম্ভবত সবচেয়ে সেরা রিটার্ন দিচ্ছিল, অর্থাৎ জাপানের নিক্কেই, কোরিয়ার কসপি, এছাড়া তাইওয়ান। এই তিনটি দেশের শেয়ার মার্কেট বিগত এক মাসে তারা 11% থেকে 34% অবধি তাদের কারেকশন চলে এসেছে। এর ফলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা যেটা করার চেষ্টা করবে, খুব স্বাভাবিকভাবে তারা তাদের প্রফিট বাঁচাবার চেষ্টা করবে এবং প্রফিট বাঁচিয়ে তারা শেয়ার বিক্রি করে, অর্থাৎ এই তিনটে দেশের শেয়ার বিক্রি করে তারা সেই সমস্ত দেশগুলোতে বিনিয়োগ করার চেষ্টা করবে যারা ইউজুয়ালি এই কয়েক মাসে আন্ডার পারফর্ম করেছে। এবং ভারতবর্ষের মার্কেট যেহেতু বিগত 6 মাস ধরে আন্ডার পারফর্ম করে চলেছে এবং বেশ কিছু কোম্পানিজ, নামি দামি কোয়ালিটি কোম্পানিজ, তারা ফেয়ার ভ্যালু থেকে শুরু করে ইন্ট্রিনসিক ভ্যালুর আশেপাশে ট্রেড করছে, এটা খুবই সম্ভব যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা হয়তো বা কিছুটা টাকা ইদার তুলে নিয়ে তারা ফিলিপিন্স, ইন্দোনেশিয়া বা চীনের মার্কেটগুলোতে বিনিয়োগ করেছে, অথবা তারা ভারতবর্ষে বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে। তবে 24শে জুলাই একটা খবর এসেছে, এটা মানি কন্ট্রোলের খবর, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা $7 বিলিয়ন বিক্রি করে দিয়েছে টাকাকে স্টেবিলাইজ করার জন্য। $7 বিলিয়ন মানে মোটামুটি ধরে নিন প্রায় 65 থেকে 66 হাজার কোটি টাকা তারা বিক্রি করেছেন, অর্থাৎ ডলার ভ্যালুতে বিক্রি করেছেন টাকাকে স্টেবিলাইজ করার জন্য। এবং ঠিক সেই কারণেই আজ অবধি আমরা দেখতে পাচ্ছি যে টাকা সেটা 96 এর নিচে ট্রেড করছে প্রতি ডলারের হিসেবে। লাস্ট আজকে ডেটা পাওয়া অবধি প্রতি ডলার ট্রেড করছিল 95 টাকা 58 পয়সা। অন্যদিকে বিগত কাল থেকে শুরু করে আজকের ডলার ইন্ডেক্সে বড় পতন এসেছে, ডলার সাংঘাতিক দুর্বলতা দেখিয়েছে। 101.47 থেকে নিচে নেমে চলে এসেছে 100.67। যদিও আমরা কিন্তু কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সিসগুলোতে মুভমেন্ট দেখিনি। সেই যে তথৈবচ অবস্থা বিগত 2-3 মাস ধরে চলছে, একই অবস্থার মধ্যে কিন্তু ক্রিপ্টোকারেন্সিসগুলো রয়ে গেছে। অর্থাৎ ডলার ইন্ডেক্সে পতন সত্ত্বেও এই জায়গাগুলোতে, অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সিসগুলোতে কিন্তু কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারিনি। এইবার তাহলে মাথার দিব্যি কি দিয়েছে ভারতবর্ষের শেয়ার বাজারকে কেউ উত্থান দেখার জন্য? এই প্রশ্নটা খুব বড় প্রশ্ন। তার কারণ এটা স্বাভাবিকভাবেই আসবে। ওই যে ফেব্রুয়ারি থেকে আজকে জুলাই শেষ হতে চললো, কালকে লাস্ট ট্রেডিং ডে জুলাই, তার মধ্যে নিফটি যে রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে, কোনো পরিবর্তন এসেছে কি? হ্যাঁ, এটা ঘটনা যে নিফটি 24,300 আশেপাশে এখনো এসেছে, কিন্তু 24,500কে কি কম্প্রিহেন্সিভলি ভেঙে দিতে পেরেছে? উত্তর হচ্ছে না। সেই যে রেঞ্জ বাউন্ড বাজার, সেই যে 22,800 থেকে 24,500 মধ্যে ট্রেড করে চলেছে বিগত বহু মাস ধরে, সেখানে কিন্তু এখনো আমরা কোনো ধরনের ইঙ্গিত দেখিনি, যার ফলে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি যে নিফটি 24,500 ভেঙে ফার্দার মুভমেন্টের জন্য তৈরি হয়ে রয়েছে। আর কিভাবেই বা বলা সম্ভব হবে, যেখানে টাকা এখনো ডলারের তুলনায় দুর্বলতা দেখিয়ে চলেছে, যেখানে এখনো ক্রুড অয়েল সেটা লিটারালি আকাশ ছোঁয়ার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ট্রেড করছে, যেখানে এখনো সোনার দাম যথেষ্ট চড়া ট্রেড করছে। তার ফলে ক্রুড অয়েল এবং সোনার দাম যতদিন না
বেশ খানিকটা কমে যাচ্ছে, ততদিন ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে উন্নতি করার সম্ভাবনাটা বেশ চ্যালেঞ্জিং। 1 নম্বর। 2 নম্বর, ভারতের শেয়ার বাজারের ওপর খুব স্বাভাবিকভাবে মারাত্মক পজিটিভ এফেক্ট আসবে, বিশেষ করে এই এলিভেটেড লেভেলে যখন ক্রুড অয়েল ট্রেড করছে, সেটাও বলা ভীষণ ডিফিকাল্ট। ইতিমধ্যেই সৌদি আরবের এয়ারফোর্স তারা গিয়ে ইরাকে বিভিন্ন জনগোষ্ঠীকে আক্রমণ করছে আমেরিকার সঙ্গে, যারা ইরানের প্রতি সহানুভূতিশীল এবং সৌদি আরবের সঙ্গে শত্রুতা করে চলেছে। অন্যদিকে হুতিসদের সঙ্গে সৌদি আরবের শত্রুতা সর্বজনবিদিত, সুতরাং কোনো ধরনের সলিউশনস তো এর মধ্যে আসেনি, উপরন্তু চিন্তা কিন্তু আরও বাড়িয়ে চলেছে একটি মাত্র কারণে, যে যদি এই যে যুদ্ধ সেটা ত্বরান্বিত হয় এবং যার সম্ভাবনায় বেশি অন্তত ডোনাল্ড ট্রাম্পের সময়কালে, কারণ এই ভদ্রলোককে প্রেডিক্ট করা এতটাই ডিফিকাল্ট, তিনি এতটাই ভোলেটাইল যে এই ভদ্রলোক যখন খুশি যেমন খুশি যা খুশি ডিসিশন নিতে পারেন, সেটা তার দেশের হিতের বিপরীতে গেলেও তিনি এই ধরনের ডিসিশন নিয়ে থাকেন। সুতরাং তিনি মধ্যপ্রাচ্যে শান্তি নিয়ে আদেও ইন্টারেস্টেড কিনা সেটা একটা বহু বিলিয়ন ডলারের প্রশ্ন। এই মুহূর্তে তো একবারের জন্য মনে হচ্ছে না যে তিনি কোনো ধরনের শান্তি নিয়ে ইন্টারেস্টেড বা কোনো ধরনের তিনি শান্তি সমঝোতার মধ্যে দিয়ে যেতে চান। উত্তরোত্তর এটা বলা যেতে পারে যে টেনশন ক্রমাগত ছড়িয়ে চলছে। ইরান তো ছিল, 8টি মধ্যপ্রাচ্য দেশ ছিল, এর সঙ্গে বিভিন্ন জনগোষ্ঠী, রেবেল জনগোষ্ঠী, তারা নতুন করে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে, অর্থাৎ যুদ্ধ ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ইউক্রেন তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুধু বাদ দিচ্ছে, মানে যুদ্ধ করে চলেছে তা নয়, তারা ভারতবর্ষের সঙ্গে এখন প্রক্সি ওয়ার খেলছে, তারা ইরানের কমার্শিয়াল ভেসেলসগুলো আক্রমণ করছে। অর্থাৎ যে যেমন যখন খুশি যে ধরনের সুযোগ পাচ্ছে সেই সুযোগটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, এবং সেটা ডেফিনেটলি কোনো পজিটিভ ইউটিলাইজেশন না, বরং ডিসরাপশন করার চেষ্টা করছে, এইটুকুনি বলা যেতে পারে। এইবার চলে আসি আজকের 3টে কোম্পানি, বা বলা ভালো 2টি কোম্পানি এবং একটি গ্রুপের রেজাল্টস, কোয়ার্টারলি রেজাল্টস, জুনের কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আজকের আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ, 2 নম্বর হচ্ছে ওয়ারি এনার্জিজ এবং 3 নম্বর হচ্ছে বেদান্ত গ্রুপ, বেদান্ত লিমিটেড, এছাড়া বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল, বেদান্ত পাওয়ার, বেদান্ত অ্যালুমিনিয়াম প্রভৃতি কোম্পানিজ এবং বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস। এই 5টি কোম্পানির রেজাল্টস নিয়ে আজকে আলোচনা করব এবং এটা বোঝার চেষ্টা করব যে বিনিয়োগকারীরা এই ধরনের কোম্পানির যে পারফরমেন্স দেখিয়েছে Q1 অর্থাৎ জুন 2026-এ, সেইটার ফলে বিনিয়োগকারীরা যথেষ্ট পরিমাণ আশান্বিত হয়েছেন নাকি তারা পুনরায় হতাশায় ডুবে যেতে যাচ্ছেন, এইটা নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। শুরু করছি বেদান্ত গ্রুপকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে বেদান্ত লিমিটেড অনিল আগরওয়াল লেড কোম্পানি এটা ডিমার্জার করেছিল, অর্থাৎ 4টে আলাদা আলাদা কোম্পানি প্লাস বেদান্ত লিমিটেড একটা হোল্ডিং কোম্পানি হিসাবে ইমার্জ করে। বেদান্ত লিমিটেড তার যে রেজাল্টস হবে মনে রাখবেন, সেই রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হবে হিন্দুস্তান জিঙ্কের ওপর, বেদান্ত অ্যালুমিনিয়ামের ওপর, বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল, বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস, এই কোম্পানিজ এবং বেদান্ত পাওয়ার। সুতরাং বেদান্ত লিমিটেডের যদি লো পিই দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে বেদান্ত লিমিটেডের প্রাইস টু আর্নিংস পার শেয়ার ট্রেলিং 12 মান্থসের কথা বলছি 8-এর কাছাকাছি। তার কারণটা অনেকেই অবাক হয়ে প্রশ্ন করবেন যে বেদান্ত লিমিটেড প্রায় 9,500 কোটি টাকার জুন কোয়ার্টারলি প্রফিট দেখিয়েছে, অথচ এর প্রাইস টু আর্নিংস পার শেয়ার এত কম কেন? এর পেছনে যে উত্তরটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে যে কোনো হোল্ডিং কোম্পানি তারা মার্কেট রেটের থেকে ইউজুয়ালি 25 থেকে 30, কোনো ক্ষেত্রে 40% অবধি ডিসকাউন্টে চলে, এটাকে বলে হোল্ডিং কোম্পানি ডিসকাউন্ট। অর্থাৎ তার যে প্রকৃত ভ্যালু হওয়া উচিত তার থেকে 25 থেকে 30 বা 40% অবধি ডিসকাউন্টে ট্রেড করতে পারে। এটা টিপিক্যাল, সে যে কোনো গ্রুপের আপনারা যদি হোল্ডিং কোম্পানি দেখেন সেখানে কিন্তু এই ধরনের আপনার ডিসকাউন্ট আপনারা লক্ষ্য করে যাবেন। তার ফলে বেদান্ত লিমিটেড আদ্যপান্ত যেহেতু একটি হোল্ডিং কোম্পানি হয়ে উঠেছে, তার ফলে তাকে কিন্তু ডিপেন্ড করতে হবে তার বাকি সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ওপর, তাদের ফলাফলের ওপর। সুতরাং বাকি সাবসিডিয়ারি কোম্পানিগুলোর যা ফলাফল হবে সেইটাই কিন্তু রিফ্লেক্টেড হবে বেদান্ত লিমিটেডের ক্ষেত্রে। এবার বেদান্ত লিমিটেডের কথা যদি বলি, যে বেদান্ত লিমিটেড বিগত বছর অর্থাৎ জুন
2025-এ তাদের প্রফিট ছিল 4,457 কোটি টাকা, সেটা দ্বিগুণের বেশি করে সেই প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 9,352 কোটি টাকা। খুব স্বাভাবিকভাবে তার এই দুর্দান্ত ফলাফলের পেছনে যে কারণ রয়েছে তার অন্যতম হচ্ছে বেদান্ত অ্যালুমিনিয়াম মারাত্মক ভালো পারফরমেন্স করেছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক দুর্দান্ত রেজাল্ট করেছে। মনে রাখবেন যে বেদান্ত লিমিটেডের বিগত 13টা কোয়ার্টারের মধ্যে এইটা সবচেয়ে ভালো রেজাল্ট। বেদান্ত অ্যালুমিনিয়াম সেটা জাস্ট লিস্টিং হয়েছে, মাত্র লাস্ট 3টে কোয়ার্টারের ফলাফল আমাদের কাছে রয়েছে এবং সেইখানেও কিন্তু বেদান্ত অ্যালুমিনিয়াম যথেষ্ট ভালো ফলাফল করেছে, এইটুকুনি বলা যেতে পারে। বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল অত্যন্ত ছোট কোম্পানি, সেটা লসে ছিল, সেইখান থেকে সে প্রফিটে জাস্ট ঢুকেছে 121 কোটি টাকার প্রফিট। এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি। বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি। মনে রাখবেন যেটা আগে কেন ইন্ডিয়া লিমিটেড ছিল সেটা বেদান্ত কিনে নেয় তার অংশীদারিত্ব সেই কেন ইউকের কাছ থেকে, এখন সেটা বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস নামে পরিচিত। সেটাও 104 কোটি টাকা লস করেছিল বিগত কোয়ার্টারে, মানে অর্থাৎ জুন 2025-এর কোয়ার্টারে, এবং সেখান থেকে সেটা প্রফিটেবল হয়ে দাঁড়িয়েছে 945 কোটি টাকা এবং এই শেয়ারের দরে আজকে 1.13% উত্থান এসেছে। বেদান্ত লিমিটেড তার শেয়ার দরে কিন্তু 4.08% পতন এসেছে। বেদান্ত আয়রন অ্যান্ড স্টিলে 1% পতন এসেছে। চলে আসি বেদান্ত পাওয়ার, অতি ক্ষুদ্র একটি কোম্পানি, সেটা 423 কোটি টাকা লস দেখিয়েছে, আজকের 4.25% পতন। এইবার বেদান্ত অ্যালুমিনিয়াম দেখুন খুব ভালো রেজাল্ট করেছে। বেদান্ত অ্যালুমিনিয়াম মেটাল সেইটা 34% তাদের প্রফিট বৃদ্ধি হচ্ছে, কিন্তু এটা কোয়ার্টার অন কোয়ার্টারের কথা বলছি। 5,629 কোটি টাকা তাদের মোট প্রফিট বৃদ্ধি হয়েছে, মানে প্রফিট দাঁড়িয়েছে এবং আজকে তার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 3.97%। এটি একটি 1,78,000 কোটি টাকার কোম্পানি। অর্থাৎ যদি বেদান্তর সমস্ত সাবসিডিয়ারি কোম্পানিগুলো দেখেন, হিন্দুস্তান জিঙ্ক বাদ দিয়ে বেদান্ত অ্যালুমিনিয়াম কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বসেরা কোম্পানি বলা যেতে পারে, অর্থাৎ বেদান্ত গ্রুপের মধ্যে। এইবার চলে আসি হচ্ছে আমরা আরও দুটো কোম্পানি, একটা হচ্ছে ভ্যারি এনার্জিস এবং আরেকটা হচ্ছে এক্সাইড। এইবার এক্সাইড সেটা 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে গেছে। আজকের প্রায় 3.9% বেশি উত্থান এসেছে এক্সাইড ইন্ডাস্ট্রিজে। কেন বলুন তো, তার রেজাল্ট একটু আলোচনা করলে বোঝা যাবে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ বিগত 13টা কোয়ার্টার অর্থাৎ বিগত প্রায় 3 বছর 4 মাসের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে বিনিয়োগকারীদের দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা খুশি হয়েছে। কিভাবে বুঝবো যে এক্সাইড ইন্ডাস্ট্রিজ রেজাল্ট ভালো করেছে? কেবলমাত্র কি শুধু প্রফিট আফটার ট্যাক্স দেখেই বলা সম্ভব যে এই কোম্পানিটা খুব ভালো রেজাল্ট করেছে? উত্তর, এটা ডেফিনেটলি একটা ক্রাইটেরিয়ান বা প্যারামিটার বটে। প্রথমে দেখে নিই যে জুন 2025-এ এক্সাইড ইন্ডাস্ট্রিজ 275 কোটি টাকার প্রফিট করেছিল, সেইটা এইবার 351 কোটি টাকার প্রফিট এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু প্রি মাইনরিটি প্রফিটের কথা বলছি। সেলসটা দেখি, দারুণ সেলস বৃদ্ধি হয়েছে। 4,695 কোটি টাকা সেলস ছিল, অর্থাৎ বিক্রি বাটা ছিল জুন 2025-এ। সেখান থেকে প্রায় 900 কোটি টাকা প্রফিট বৃদ্ধি, মানে সেলস বৃদ্ধি হয়েছে এবং সেটা 5,528 কোটি টাকায় সেটা সেই সেলসটা উঠে এসেছে। এবার যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, খুব অবাক করা কাণ্ড যে বিগত 5টা কোয়ার্টারে কোনো পরিবর্তনই হয়নি। 11% অপারেটিং প্রফিট মার্জিন ছিল, সেই 11%ই প্রফিট দাঁড়িয়েছে। এবার মোর অর লেস যেটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে এই এক্সাইড ইন্ডাস্ট্রিজের যে অন্যান্য যে ব্যবসাগুলো, এতদিন তো ট্র্যাডিশনাল লিড অ্যাসিড ব্যাটারিজ নিয়ে এক্সাইড কাজ করছিল বা তার 3 হুইলার ইলেকট্রিক গাড়িগুলো নিয়ে তারা কাজ করছিল, অর্থাৎ বিক্রি বাটা করছিল। এইবার তার সঙ্গে যোগ হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, যেটা আমাদের ভবিষ্যতের সেক্টরগুলোর মধ্যে অন্যতম। ইলেকট্রিক ব্যাটারিজ, তার মধ্যে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিজ রয়েছে। বিভিন্ন কোরিয়ান কোম্পানিগুলোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। সুতরাং বিনিয়োগকারীরা সেলস বৃদ্ধি পেয়েছে, এছাড়া তাদের অপারেটিং প্রফিট বৃদ্ধি পেয়েছে। এছাড়া যেটা বৃদ্ধি পেয়েছে সেটা ডেফিনেটলি তার প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ টপ লাইন বটম লাইন দুটোই বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা বহুদিন পর বেশ খুশি হয়েছেন বলা যেতে পারে। চলে আসছি 3 নম্বর কোম্পানি, ভ্যারি এনার্জিস। এই কোম্পানিটা নিয়ে, এটা একটা লার্জ মিড ক্যাপ কোম্পানি, প্রায় 75,000 কোটি টাকার কোম্পানি এটা। এই ভ্যারি এনার্জিস
সেইটা কিন্তু বিনিয়োগকারীদের হতাশ করেছে। আজকে 4% বেশি পতন দেখে ফেলেছে ওয়ারি এনার্জিস। ইয়ার অন ইয়ার যদি কম্পেয়ার করেন, অর্থাৎ জুন 2025-এ 773 কোটি টাকা প্রফিট ছিল, সেটা জুন 2026-এ বেড়ে 892 কোটি টাকা প্রফিট হয়েছে। কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট কোথায় এসেছে জানেন? যে জুন 2025, তারপর সেপ্টেম্বর 2025, ডিসেম্বর 2025, মার্চ 2026 কন্টিনিউয়াস সেই প্রফিট বৃদ্ধি হয়ে যাচ্ছিল। সর্বোচ্চ প্রফিট ওয়ারি এনার্জিসের, অর্থাৎ সর্বকালীন সবচেয়ে বেশি প্রফিট তারা মার্চ 2026 এই কোয়ার্টারেই দেখেছিল 1126 কোটি টাকা। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট যদি আপনারা কম্পেয়ার করেন, দারুণ ডিসঅ্যাপয়েন্টেড হবেন। কেন? সেলস কমে গিয়েছে, টপ লাইন কমে গিয়েছে। মার্চ 2026-এ 8,480 কোটি টাকার সেল ছিল, বিক্রি বাটা ছিল, সেটা কমে গিয়েছে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি। জুন 2026-এ সেটা 8,000 কোটি টাকার নিচে নেমে গিয়ে দাঁড়িয়েছে 7,932 কোটি টাকা। সেলস কমেছে, বিনিয়োগকারীরা ডেফিনেটলি চিন্তিত। 2 নম্বর যেটা দাঁড়িয়েছে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা জুন 2026-এ ছিল 23%, হেলদি, সেটা সিগনিফিকেন্টলি বিগত কয়েকটা কোয়ার্টার ধরে কমতে কমতে এই কোয়ার্টারে দাঁড়িয়েছে মাত্র 18%। চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, ওয়ারিসাম, ডেফিনেটলি ওয়ারিসাম। অপারেটিং প্রফিট মার্জিন কমে যাওয়া মানে কোম্পানি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এইবার যেটা দাঁড়িয়েছে প্রফিট, এই যে ট্যাক্স কম্পোনেন্ট রয়েছে সেটা বেশ খানিকটা বেড়েছে। জুন 2025-এ 18% ট্যাক্স ছিল, সেইটা এই কোয়ার্টারে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 26%। তার ফলে কিছুটা প্রফিটেবিলিটি কমে গেছে বটে, কিন্তু সেটা কোনো অজুহাত হতে পারে না ওয়ারি এনার্জিসের ক্ষেত্রে। সেলস কমেছে, অপারেটিং প্রফিট মার্জিন কমেছে, এবং যে ফ্রি ক্যাশ ফ্লো, সেই ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ ওয়ারি এনার্জিসের ক্ষেত্রে। এইটা বড় চিন্তার বিষয়। বিগত 5 বছর ধরে এই কোম্পানি কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লোই দেখে চলেছে, প্রি পজিটিভ ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ। বিগত 5 বছর ধরে অন অ্যান অ্যাভারেজ অ্যানুয়ালাইজ 1455 কোটি টাকা মোটামুটি নেগেটিভ ক্যাশ ফ্লো। কেবলমাত্র এই বছরের জন্য এখন অবধি 3,209 কোটি টাকা নেগেটিভ ক্যাশ ফ্লো। এর মানে যেটা দাঁড়াচ্ছে, কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কিন্তু ডেফিনেটলি ভুক্তভোগী হচ্ছে। কোম্পানি কিন্তু বেশ সমস্যায় পড়ছে ডেটার্সদের কারণে। অনেকে হয়তো তাদের যে টাকা দিতেন সেটা উইথহোল্ড করে রাখছেন, এবং ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ যত বৃদ্ধি পাবে তত কোম্পানির কপালে চিন্তার ভাঁজ বৃদ্ধি পাবে। এবং খুব স্বাভাবিকভাবে এই ডেটার্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ এইটা বৃদ্ধি পেলে কোনো কোম্পানির জন্য ডেফিনেটলি ভালো নয়। যদিও কোম্পানির ফান্ডামেন্টালি কিন্তু বেশ ভালো। এর যদি ট্রেডিং প্রাইস টু আর্নিংস পার রেশিও দেখেন 18.8, রিজনেবল। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 38.8, ভেরি গুড। রিটার্ন অন ইকুইটি 32.8, খুবই ভালো। এছাড়া ইন্ট্রিনসিক ভ্যালু, এইটা মজার ব্যাপার, কোম্পানি হাই ডিসকাউন্টে, অর্থাৎ এর প্রকৃত মূল্যের প্রায় 50%-এরও নিচে ট্রেড করছে। এটা মাথায় রাখবেন। ইন্ট্রিনসিক ভ্যালু 5,624 টাকা প্রতি শেয়ার, সেখানে ওয়ারি এনার্জিস ট্রেড করছে মাত্র 2,625 টাকা প্রতি শেয়ার, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালুরও অর্ধেক। গ্রামস নাম্বার ডেফিনেটলি আপনারা দেখে নেবেন। এছাড়া এদের রিটার্ন অ্যাসেট টার্নওভার খুব ভালো। 1-এর উপরে যদি কোনো কোম্পানির অ্যাসেট টার্নওভার থাকে তার মানে কোম্পানি ডেফিনেটলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। 1.07। এদের রিটার্ন অন অ্যাসেট রিজনেবল 16.5%। এদের রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল সেটা খুবই ভালো 35.5। এবং এদের প্রাইস টু আর্নিংস গ্রোথ বলা যেতে পারে ড্যাম চিপ ভ্যালুয়েশনে ট্রেড করছে 0.19। সেলস গ্রোথ দেখুন, বিগত 5 বছর ধরে এদের সেলস বৃদ্ধি হয়েছে 69% হারে, দুর্দান্ত বললে কম বলা হয়। এদের প্রফিট গ্রোথ বিগত 5 বছর ধরে 143% করে প্রত্যেক বছর বৃদ্ধি পেয়েছে, দুর্দান্ত বললে কম বলা হয়। খুব কম কোম্পানিজ রয়েছে যারা এই কোম্পানিটির মতন এইভাবে সেলস গ্রোথ এত আউটস্ট্যান্ডিং হারে বৃদ্ধি করতে পারে, এদের প্রফিট গ্রোথ এত আউটস্ট্যান্ডিং হারে বৃদ্ধি করতে পারে। যাক, এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটি কোম্পানিতে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবল মাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার বা কোনো অ্যাসেটের বাই সেল রিকমেন্ডেশন, সেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন,
ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।